আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে শাকসবজি সহ সকল নিত্যপণ্যের দাম। স্বাভাবিক রয়েছে পেঁয়াজ ও আলুর বাজার, তবে সপ্তাহের ব্যবধানে আবারও বৃদ্ধি পেয়েছে রসুন ও আদার দাম। মুসামিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে শাকসবজি সহ সকল প্রকার নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি। প্রতি কেজি সবজি 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। 50 টাকার নিচে কোনো প্রকার সবজি পাওয়া যাচ্ছে না। এদিকে আলু ও পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে আদা ও রসুনের দাম। টমেটো আগে আসছিল 100 টাকা, এখন 110। শুক্রবার প্রাইস একটু কম্পারেটিভলি একটু বেশি থাকে। কেজিতে 30 টাকা 20 টাকা বাইরে আছে। আলুর দাম বাড়ে না, আলুর দাম আরো কমতেছে। ইলিশ মাছের সরবরাহ কম থাকায় ইলিশ সহ সকল প্রকার মাছের দাম কিছুটা বাড়তি রয়েছে। গরু ও খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম হালি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ায় মুরগির মাংসের চাহিদা বাড়ায় আবার বৃদ্ধি পেয়েছে মুরগির মাংস। প্রতি কেজি মুরগির মাংসের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। আজকের বাজারে ব্রয়লার মুরগিটা 150 টাকা থেকে 155 টাকা। ওতে হালিতে একে খালিতে 2 টাকা 3 টাকা বাইরে গেছে। কেজিতে 100-150 টাকা বেশি কেজিতে। কিছুদিন আগেও মনে হলো যেন দামটা একটু বেশি, সেই হিসাবে আমার মনে হলো যে আজকে অনেকটা ভালোই। অপরদিকে তেল সহ আটা, ময়দা, চিনি ও ডালের দাম বৃদ্ধি পেয়েছে। আমদানিকৃত চাল সঠিকভাবে বাজারজাত হচ্ছে কিনা তা তদারকি না করতে পারলে চালের ঊর্ধ্বগতি কমানো সম্ভব নয় বলে মনে করছেন এই বিক্রেতা। পোর্ট এলাকাগুলিতে আপনার এলসি যারা করছে তাদেরকে ডেকে যদি একটা মনিটরিং সেল করে এবং ভোক্তা অধিকার আইন বাংলাদেশে আছে, এটা যদি সঠিক প্রয়োগ করে আমার মনে হয় অনেকটা শিথিল করা সম্ভব। লকডাউন পরবর্তী মানুষের জীবন জীবিকা স্বাভাবিক হলেও চাহিদা অনুপাতে তাদের আয় তেমন নেই। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস নিম্ন মধ্যবিত্ত সবার। সরকারিভাবে সার্বক্ষণিক বাজার মনিটরিংয়ের দাবি সচেতন মহলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। দুর্যোগকালীন ব্যবহারের জন্য বাগেরহাটের মোংলা উপকূলীয় অঞ্চলের জেলেদের মাঝে প্রদান করা হলো লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেডিও, টর্চলাইট ও কম্বল। বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা বেসে সুরক্ষা সামগ্রীগুলো জেলেদের হাতে তুলে দেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ সময় কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিয়াদ সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রসাটমের নিউক্লিয়ার শিক্ষা ব্যবস্থার ভূমিকা ও বিশ্বের অন্যান্য দেশে চলমান প্রকল্পের বাস্তবতা নিয়ে এক মতবিনিময় সভা। বৃহস্পতিবার সকালে পৌর ভবনে পারমাণবিক তথ্য সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ময়মনসিংহের ভালুকায় পথে পথে সংবর্ধিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। বৃহস্পতিবার জেলার প্রবেশদ্বার ভালুকার বিভিন্ন স্টেশনে কৃষিবিদ বাহাউদ্দিন নাসিমকে ফুলের শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীরা। এ সময় বাহাউদ্দিন নাসিমের আগমনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করে। মিছিলে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ অংশ নেন। নওগাঁয় সরকারি কাজে বাধা দেয়া ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় পৌর মেয়র সহ বিএনপির 3 নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গেল 31শে মার্চ উপপরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলা দায়ের করেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে হাফিজুর রহমান নামের এক বিড়ি ডিলারকে আটক করেছে উপজেলার ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় 1,25,000 পিস নকল ব্যানরোলযুক্ত বিড়ি এবং বিড়ি বিক্রির বিভিন্ন উপহার সামগ্রী। আটক হাফিজুর রহমানকে 2 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে গাজীপুরের চাঁদপুর কাপাসিয়া সড়কের বড়জোনা এলাকার একটি আনারস বাগানে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান। পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এ সময় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকে হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস। এতে দুর্ভোগে পড়েন চালক, সহযোগী ও যাত্রীরা। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় যানবাহনের চাপ বেড়েছে বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নিখোঁজের 4 দিন পর জামালপুরের একটি মাদ্রাসার 3 শিক্ষার্থীকে রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। শিক্ষার্থীরা স্বেচ্ছায় পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এর আগে গেল রবিবার রাতে মাদ্রাসাটির আবাসিক ভবন থেকে রহস্যজনকভাবে 2য় শ্রেণীর 3 জন শিক্ষার্থী নিখোঁজ হয়। গতকাল রাত প্রায় 11:40 দিকে আমরা 3 জন ছাত্রীকে ঢাকার মুগদা থানার মান্ডা নামক এলাকা থেকে এক রিক্সা চালকের ভাড়া বাসা থেকে 3 জন ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। এজন্যই আজ বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশের কৃষি শিক্ষার অগ্রযাত্রা শীর্ষক আলোচনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বগুড়ায় অনুষ্ঠিত হলো আদিবাসী সম্প্রদায়ের কারাম উৎসব। লাল হলুদ শাড়ি আর খোপায় গাঁদা ফুল, রকমারি সাজে বাদ্যের তালে তালে নেচে গিয়ে পালন করলো তাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব। বর্ণাঢ্য উৎসব উপভোগ করতে দূর দূরান্ত থেকে এসে জড়ো হন হাজারো দর্শনার্থী। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভাইয়া কি কারাম বেহেন কি ধারাম, যার বাংলা অর্থ ভাইদের কর্ম আর বোনদের ধর্ম পালন। মানবজাতিকে বাঁচাতে প্রকৃতির সন্তুষ্ট কামনায় আদিবাসী সম্প্রদায় আয়োজন করেন ঐতিহ্যবাহী কারাম পূজার। রীতি অনুযায়ী ভাদ্র মাসের শেষে একাদশীতে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় সারাদিন উপবাস থাকেন। সন্ধ্যায় পূজা মণ্ডপে স্থাপন করা হয় কারাম গাছ। মূলত এই গাছকে কেন্দ্র করেই চলে মধ্যরাত পর্যন্ত পূজার্চনা। পূজা শেষে নারী পুরুষ তাদের সংস্কৃতি সম্মিলিত নৃত্যের মধ্য দিয়ে চলে কারাম উৎসবের মূল অনুষ্ঠান। নাগরিক মানুষ লাগি আমি ভাই ক্ষেত্রে আমি হচ্ছে পূজা করি, আমাদের পূজা না করলে পরে হয় না। এই গ্রামের ছোট বড় যত আছি আমরা দলিতদেরও সব কর্ম পূজা করলাম, ভগবান কাছে প্রার্থনা করলাম যত আমরা সব ভালো থাকি। এই কর্ম পূজা করতেছি আমাদের ধর্মের জন্য, সেই জন্য আমরা সবাক ডাক দিনে এসে আমরা ধর্ম করতেছি। সারা দেশের আদিবাসীরা এই উৎসবে ঈশ্বরের কাছে সকলের সুখ সমৃদ্ধি কামনা করেন। এবছর প্রথমবারের মতো বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের গোর্তা গ্রামে বর্ণাঢ্যভাবে আয়োজন করা হয় এই কারাম উৎসবের। এটা আমাদের কারাম পূজার রীতি এবং ভাইয়ের সুস্থ কামনার জন্য আমরা প্রতি বছরই বর্ণাঢ্যভাবে এটা আমরা পালন করি। আদিবাসী যে সংস্কৃতি, আদিবাসীদের পূজা, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটার জন্য বিলুপ্ত না হয় এটা ধরে রাখার জন্য কারাম পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাগুলির নিজস্ব কিছু সংস্কৃতি ঐতিহ্য রয়েছে। তাদের এই উৎসবগুলো নির্বিঘ্নে পালনের ক্ষেত্রে সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাদের যে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের উৎসব, তাদের এই কারাম উৎসবের পেছনে উপজেলা প্রশাসন তাদের সাথেই আছে। তাদের সার্বিক নিরাপত্তা সহ অন্যান্য সহযোগিতা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করছি। পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করে এই কারাম উৎসবের আয়োজন করে থাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এই বর্ণাঢ্য উৎসবকে ঘিরে ছিল তাদের বাহারি আয়োজন। নিজস্ব সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে অপসংস্কৃতি রোধ করা এই উৎসবের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তালতলা এলাকার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইকবাল হোসেন। এবার আবহাওয়া সংবাদ। বৃষ্টি নিয়ে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এতে আরও বলা হয়, ভারতের উত্তর মধ্যপ্রদেশ ও
কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।